তো জাভাস্ক্রিপ্ট আসলে কেন শিখব? এটা হলো ফার্স্ট কোশ্চেন। আমরা বুঝলাম যে এইচটিএমএল শিখছিলাম যখন, তখন কারণটা হচ্ছে আমাকে একটা স্ট্রাকচার দাঁড় করার জন্য, একটা তৈরি করার জন্য স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে এইচটিএমএল শিখতে হবে। তো ঠিক আছে, বুঝলাম। তো এরপরে সিএসএস কেন শিখলাম? যে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করলেই হবে না, সেটাকে যদি দেখতে শুনতে ভালো না লাগে তাহলে আসলে কেউ পছন্দ করবে না। যেটা আমরা বাসার বাইরে যখন যাই একটু সাজগোজ করে যাই, কেন যাই? যাতে অন্যরা দেখে আমাকে একটু ভালো বলে, ভালো লাগে অন্যদের দেখতে। তো সেই জন্য অ্যাজ লাইক অ্যাজ আমরা একটা ওয়েবসাইট যেন অন্যের কাছে ভালো লাগে, সেই জন্য আমরা সিএসএস ইউজ করে থাকি। এবং সেই সিএসএস আরেকটা ফ্রেমওয়ার্ক, যেটা আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করলাম। এখন কথা হচ্ছে, আপনি একজন মানুষ, আপনি যদি আপনি একজন মানুষ, এটা একটা কথা, এবং আপনি দেখতে অনেক সুন্দর, সেটাও ঠিক আছে। বাট যদি আপনার বিহেভিয়ার, মানে আপনার আচার ব্যবহারটা ভালো না হয়, তাহলে আসলে আপনাকে পুরোপুরি ভালো মানুষ বা পুরোপুরি আপনাকে মানুষ হিসেবে কাউন্ট করাটা ডিফিকাল্ট। মানে মানুষ ঠিক আছে, বাট আপনার পাশাপাশি অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে আপনার ব্যবহারটাও ভালো হতে হবে। তো জাভাস্ক্রিপ্ট যেটা করে, আপনি ওয়েবসাইট ডিজাইন করলেন সুন্দর মতো করে, সেটা সমস্যা না, কিন্তু ওয়েবসাইটের ব্যবহারটাকেও ভালো করতে হবে। আমাদের ট্রেনার আপনারা বলুন ভাই 5 ভাই বাড়ান বাড়ায় লয়ে যান, কারণ আমি তো জানো আমার আমার সাথে আমার ওই কথা বলতে কথা বলতেছে, সে মিউট করো প্লিজ। কথাটা যে ধরে নাম ভাই আপনি শুরু করেন। এটাকে রিমুভ করি। তারপর আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটেরও কি বিহেভিয়ারটাকে ভালো করতে হবে। কেন ভালো করব? যেমন আপনি নিজে যখন একজন মানুষ, আপনি অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, বাট আপনার যদি বিহেভিয়ার ভালো না হয়, তাহলে যেমন আপনাকে মানুষ ভালো মানুষ বলে না, তেমনি একটা ওয়েবসাইট দেখতে অনেক সুন্দর, তার সব কিছু ঠিকঠাক আছে, বাট তার যদি বিহেভিয়ার ভালো না হয়, তাহলে বেশিক্ষণ আপনি তার সাথে কথা বলবেন না, সেই ওয়েবসাইটে বেশিক্ষণ আপনি স্টে করবেন না। তার মানে এটা দ্বারা প্রমাণিত হয়, যে আপনার সৌন্দর্যের পাশাপাশি আপনার ব্যবহারটাও ভালো হতে হবে। এখন আপনার মাথার মধ্যে অনেক কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে মানুষের ব্যবহার, সেটা আমি না হলে বুঝলাম, যে আদব কায়দা যেটা শিখার দরকার সেটা না শিখলাম, কিন্তু ওয়েবসাইটের ব্যবহার সেটা আসলে কি জিনিস? তো সেই জিনিসটাই আমরা এটা জানবো। তার আগে আমরা, যদি কেউ আসলে কোশ্চেন করে আমাদেরকে যে আসলে জাভাস্ক্রিপ্ট কেন ভাই ইউজ করবো, আমি জানি এটা খুবই কনফিউশন একটা কোশ্চেন, অ্যান্সারটা দেওয়াটা আমার কাছেই ডিফিকাল্ট ছিল, আমি বুঝতামই না যে আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ করবো কেন, আমি আসলে কি কাজে ইউজ করতেছি। হ্যাঁ, তো আমি একদম খাঁটি বাংলায় যেভাবে বুঝলাম, আপনি যদি এইভাবে বলতে পারেন, আমার মনে হয় সবাই বুঝবে। এরপরে ভিতরে আমরা ডিটেলস হতে আরো কথা বলবো, বাট আপাতত চিন্তা করে রাখেন যে মানুষের যেমন ব্যবহার, মানুষের সাথে কথা বলার সাথে যাতে বিহেভিয়ার ভালো না হলে আমার সাথে যেমন মানুষ কথা বলবে না, আমার ব্যবহার যদি খুব খারাপ হয়, তাহলে আপনি কি আমার সাথে খুব বেশি সময় কথা বলার ইচ্ছে হবে? হবে না। তেমনি একটা ওয়েবসাইটের ব্যবহার যদি খারাপ হয়, তাহলে ওই ওয়েবসাইটে আপনি বেশিক্ষণ থাকবেন না। তো মানুষ একটা ওয়েবসাইট কেন তৈরি করে? যাতে ভিজিটররা আমার ওয়েবসাইটে আসে, থাকে, যত বেশিক্ষণ থাকে তত ওই ওয়েবসাইটে ক্রেডিট, ওই কোম্পানির লাভ। তো বেশিক্ষণ থাকতে হবে, ঠিক আছে? কেউ একজন ওয়েবসাইট ঢুকলো, ঢুকে চলে গেল, বেশিক্ষণ থাকলো না, তাহলে তো ব্যাপারটা হলো না, তার মানে ওর ব্যবহারটা খারাপ। তার মানে বুঝতে হবে যে যে ওয়েবসাইট গুলোতে আপনি বেশিক্ষণ থাকতেছেন, তার মানে ওই ওয়েবসাইটে ব্যবহার ভালো। দ্যাটস ওয়াই আপনি তার সাথে কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বেশিক্ষণ থাকতে আপনার ভালো লাগে। তো এই হচ্ছে, যদি ওভারঅল কথাটা এইরকম হয় যে আমরা জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করবো, সেটা হচ্ছে ওয়েবসাইটের ব্যবহারটাকে কন্ট্রোল করার জন্য, যাতে আমরা ওয়েবসাইটের ব্যবহারটাকেও ভালো করতে পারি। বোঝেন নাই?
জি ভাইয়া বুঝতে পারছি। বুঝছি ভাই, বুঝছি। বুঝতে পারছেন? ওকে, তাহলে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট আমরা কি করতে পারি? জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করতেছি? জাভাস্ক্রিপ্ট একটা কি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যা যা বৈশিষ্ট্য থাকার কথা সেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে। এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্টগুলোর বিহেভিয়ার কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল কি বললাম, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি, আমরা আরো একটু ডিটেইলসে গেলে আমরা এটাও নিয়ে ডিসকাস করব। আপাতত বলতেন জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি করে জাভাস্ক্রিপ্ট? ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচারগুলোর বিহেভিয়ারকে কন্ট্রোল করে। এবং জাভাস্ক্রিপ্ট কি করতে পারে? ওয়েব পেজের এলিমেন্টগুলা। আচ্ছা, তার আগে আমি বারবার একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ যখন কথাটা বললাম, এটা দ্বারা আপনি কি বুঝতে পারতেছেন? সাপোজ প্রথম আলোতে আমি ঢুকলাম, এটা একটা পেজ না? এটা একটা পেজ। আমি যখন বাংলাদেশে ঢুকতেছি তখন সেটা আরো একটা পেজ ওপেন হচ্ছে। আমি যখন করোনা ভাইরাসে ঢুকতেছি সেটা আরো একটা পেজ ওপেন হচ্ছে। তাহলে এগুলো পেজ। তা আমি কি বললাম? জাভাস্ক্রিপ্ট কি করে? ওয়েব পেজের এলিমেন্ট। আবার এলিমেন্ট কাকে বলে? আমরা এলিমেন্ট চিনি না? এলিমেন্ট নিয়ে আমরা যখন এইচটিএমএল এ ক্লাস করছিলাম, আমরা এলিমেন্ট কিন্তু চিনি। একটা ট্যাগ শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে যে কন্টেন্টগুলো থাকে পুরো জিনিসটাকে আমরা এলিমেন্ট বলি। তো এই যে একটা পেজ, এই পেজের মধ্যে কি আছে আসলে? এটা যদি একটা ওয়েব পেজ কেন? এটা তো আমরা ওয়েবের মাধ্যমেই ব্রাউজ করতেছি। তো ওয়েবের মাধ্যমে ব্রাউজ করতেছি, এই যে আমরা ওয়েব বলতেছি, এবং এটা একটা পেজ, এই জন্য আমরা পেজ বলতেছি। ওয়েব পেজ বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই যে ওয়েব পেজটা তৈরি করা আছে, এখানে কি আছে ভিতরে? অবশ্যই অনেক অনেক এলিমেন্ট আছে। তো এই যে ওয়েব পেজের এলিমেন্ট গুলাকে কি করতে পারবেন আপনি? এই বিহেভিয়ার গুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই ওয়েব পেজের এলিমেন্ট গুলাকে, বিহেভিয়ার গুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন আমি বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বিহেভিয়ার, মানে ব্যবহার, আচার ব্যবহার। ঠিক আছে? তো আপনার আচার ব্যবহার ভালো কিনা, ফর এক্সাম্পল আপনি পৃথিবীতে একজন ব্যক্তি, তো আপনি কিভাবে বুঝতেছেন আপনার আচার ব্যবহার ভালো? তার মানে কি মিনিমাম তো দুইজন দরকার নাকি? পৃথিবীতে মিনিমাম তো দুইজন দরকার যার সাথে আপনি ব্যবহারটা করতেছেন। আমি কি ভুল বললাম? জি ঠিক আছে ভাইয়া, দুজন লাগবে। মিনিমাম তো দুইজন লাগবে। কি বলছেন ভাইয়া? আচ্ছা, জি ভাইয়া। তেমনি ভাবে আমরা যদি ওয়েবসাইটের ব্যবহারের কথা বলি, তাহলে আমরা ব্যবহারটাকে কিভাবে নির্ণয় করতেছি? কিভাবে আমরা নির্ণয় করতেছি? কিভাবে ভাইয়া? সেটা হচ্ছে, দেখেন, ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের কমিউনিকেশন করাটাকে আমরা ব্যবহার বলতেছি। ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্ট, ক্লায়েন্টটাকে আমরা ক্লায়েন্ট কাকে বলি? সাপোজ আপনি যে এখন ফ্রিল্যান্সার হচ্ছেন, আপনার ক্লায়েন্ট কে? যে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। তো এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লায়েন্টটা কে? এই ওয়েবসাইটে ক্লায়েন্টটা কে? এই যে মাউসটা যে নড়াচ্ছে সে? বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। তো আমি হলাম ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্ট, কন্টেন্ট কোনটা? এই যেটা পুরো জিনিসটা ওয়েব কন্টেন্ট। তাহলে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেইনের যে কমিউনিকেশনটা হচ্ছে, আমি ক্লায়েন্ট, এই যে মাউস নড়াচ্ছি এটা আমি ক্লায়েন্ট। তো আমার সাথে বা এই মাউসের সাথে ওয়েব কন্টেইনের যে কমিউনিকেশন, এই সম্পর্কটাই তো আমি ভাইয়া একটু সহজ করে বলেন। আরো সহজ করে বলবো। আমি যে মাউস নাড়াচ্ছি, এই যে মাউস, এই মাউসটা ধরে নেন, এই মাউসটা কি একটা ক্লায়েন্ট।
বা আমি হচ্ছে মাউসটা নাড়াচ্ছি, আমি ক্লায়েন্ট। বোঝেন নাই? ক্লায়েন্টটা বুঝছেন? ক্লায়েন্ট বুঝছি ভাই, জি ভাইয়া ক্লায়েন্ট বুঝছি। বুঝছেন। কমিউনিকেশন বিষয়টা বুঝিনি। কমিউনিকেশন আপনি বোঝেন না? এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, এটা কি এটা? কমিউনিকেশনটা কিভাবে কি? কন্টেন্ট কমিউনিকেশন? কমিউনিকেশনটা কি? মাউস দিয়ে ক্লিক করা বাংলা কথা communication। বোঝেন। কমিউনিকেশন মানে কি? মনের ভাবটা প্রকাশ করা। তো মনের ভাব কি আমি একা একা প্রকাশ করলে হবে, না আমার সামনে কাউকে থাকতে হবে? আমি কার কাছে মনের ভাবটা প্রকাশ করতেছি? তার মানে কমিউনিকেশনটা হচ্ছে মনের ভাবটা আমি প্রকাশ করা। আমি বলতেছি যে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেইনের কমিউনিকেশনটা করা। আমি যখনই মাউসটা নিয়ে আসতেছি, মাউসটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? এটা ওয়েব কন্টেইনের মধ্যে। তো এটা কি হচ্ছে? কিছু তো একটা কমিউনিকেশন। কমিউনিকেট হচ্ছে। আবার এখানে আমি একটা ক্লিক করলাম, কি হচ্ছে এটা? ক্লিকটা কমিউনিকেশন। ক্লিকটা কে করতেছে? ক্লায়েন্ট। কোথায় করতেছে? ওয়েব কন্টেইনের মধ্যে। তো ক্লিক করলে কোন একটা ঘটনা ঘটতেছে না? কমিউনিকেশন তো হচ্ছে তো। এমনি এমনি হচ্ছে? কিছু একটা তো ঘটনা ঘটতেছে। বুঝতে পারছি ভাই। এখন আপনার মনে করছেন যে মাউস আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখানেও কমিউনিকেশন। হ্যাঁ, এটাও কমিউনিকেশন। এটা জাভাস্ক্রিপ্টে কমিউনিকেশন, এটাও কমিউনিকেশন করা যায়। এটারও বিভিন্ন মেথড আছে, এটা নিয়ে কাজ করা যায়। তো ব্যবহারটা হচ্ছে ওয়েব কন্টেইনের সাথে ইওর মিটিং উইল ইন 10 মিনিটস। কারণটা কি? কোনটা কি? ওর আইটি টিম আপগ্রেড জুম প্রো আনলিমিট। আমাদের এটা তো হ্যাঁ, পেইড। মেবি ম্যাচ শেষ হয়ে গেছে। ও আচ্ছা, মেয়াদ শেষ হলে আচ্ছা, তো লিংকের সমস্যা। মেসেজ হয়ে গেছে। সমস্যা নাই, যদি ম্যাচ শেষ হয়ে যায় 10 মিনিট মধ্যে চলে যায় তাহলে আমরা মিটে করতে পারি। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে দেখা যাক 10 মিনিট পর দেখা যাক নাকি। তাহলে আমরা যে ব্যবহারের কথা বলতেছি সেটা কি আমরা বুঝতে পারতেছি? ওয়েব কন্টেইনের সাথে ক্লায়েন্টের যে ব্যবহার, সেটাই হচ্ছে আমরা ওয়েবের যে ব্যবহারটা বলছি সেটা বলতেছি। সেই ব্যবহারটা যার যত বেশি হবে ভালো হবে। এখন আমি মানুষ, আমার তো কিছু ব্যবহার আমার ভালো আছে, থাকতে পারে, কিন্তু যার ব্যবহার যত ভালো সে তত ভালো মানুষ। ব্যাপারটা কি এরকম না? জি ভাই। তাহলে যেই ওয়েবসাইটের ব্যবহার যত ভালো দেখায়, যে ভালো কমিউনিকেশন করতে পারে, সেটা ভালো ওয়েবসাইট। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। জি ভাই, বোঝা গেছে। আহ, এখন কথা হচ্ছে যে এটা অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রিগুলো আমি বলতে চাচ্ছি না, এটা বললে বেশি গল্প হয়ে যাবে। হিস্ট্রিগুলো একটু দেখে নিয়ে। 10 মিনিট পার হয়ে যাবে। ভাই হ্যাঁ, হিস্ট্রি গুলো বলেন, আমাদের শেখার জন্য তো কাজে লাগবে। ভাই আমরা জানতে চাই। হিস্ট্রিটা মানে ভাইয়া আমাদের অন্তত মনে থাকবে একটা ভাইয়া হিস্ট্রি বলেন। হিস্ট্রি গুলা। হিস্ট্রি অন্তত হিস্ট্রি মিনিমাম এক হিস্ট্রি থেকে ব্যাকআপ গুলাই দুইটা ভাইয়া বেশি মাথায় থাকে। সেটা তো গল্পের শামিল। যাই হোক, কথা হচ্ছে এখন এই জাভাস্ক্রিপ্ট যেটা হয়েছে, জাভাস্ক্রিপ্ট তৈরি করেছে যে ব্র্যান্ডন ইচ। ব্র্যান্ডন ইচ নামে একজন ব্যক্তি, সে আসলে জাভাস্ক্রিপ্ট তৈরি করছে। বি আর ই এন ডি ই এন, ব্র্যান্ডন ইচ, ই আই সি এইচ সম্ভবত, ব্র্যান্ডন ইচ। ইনি এটা 1995 সালে এটা আসলে তৈরি করেন। একটু চেহারাটা দেখে নেন, ইনি সেই ব্যক্তি। জাভাস্ক্রিপ্ট যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে থেকে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ছোট একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ছোট একটা ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। সে তৈরি করছে হচ্ছে এই যে এই ব্যক্তি ব্র্যান্ডন ইচ, 1995 সালে। ইনি আসলে ওই নেসকেপ কর্পোরেশনে ডেভেলপার ছিলেন। নেসকেপ কর্পোরেশন, নেসকেপ ব্রাউজার নামে একটা ব্রাউজার ছিল আগে। আগের সময়ে নেসকেপ ব্রাউজার নামে একটা ব্রাউজার ছিল। ওই ব্রাউজারের জন্য আসলে উনি এই কাজ করতো আসলে। তো সেই ব্রাউজারের জন্য জাভাস্ক্রিপ্টের মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে। এটা অনেক হিস্ট্রি আছে, এটা আমি বেশি আর বলতে চাচ্ছি না।
এটা একটু হিস্ট্রি আপনারা একটু নিচ থেকে দেখে নিন, এটা মাথায় থাকবেও না আপনার, এসব জানার দরকারও নাই, কারণ এসব বললে লাভ হয় না খুব বেশি। এখন কথা হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্ট আর জাভা এই দুটা কিন্তু অনেকে আবার এক করে ফেলায়। জাভাস্ক্রিপ্ট আর জাভা কিন্তু দুটা দুই জিনিস। জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুটা দুই জিনিস। এই জাভাস্ক্রিপ্টের নামকরণটা কেন করা হয়েছিল, বিভিন্ন কাহিনী ছিল, তার মাঝখানে একটা কাহিনী যেটা সেটা হচ্ছে জাভা একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, তো তারই নামকরণের সাথে সাথে মিল করে তারা চিন্তা করলো যে আমরা যদি এই নামে একটু কিছু একটা করতে পারি, তেমন একটা জাভাস্ক্রিপ্ট নাম ছিল, এবং পরে এটা লাইভ স্ক্রিপ্টও নামকরণ করা হয়েছিল। এগুলো একটু আপনার কাহিনী হিস্ট্রি টিস্ট্রি একটু দেখে নিয়ে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় তো না। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আপনি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন আপনার ভার্সন আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি এইচটিএমএল যখন শিখছেন তখন দেখছেন এইচটিএমএল ভার্সন, তেমনই জাভাস্ক্রিপ্টে এরকম ভার্সন ছিল। তারই ভার্সন ধারাবাহিকে দেখবেন যে এখন অনেকে বলে যে হচ্ছে ESCMI 6.5 এরকম কথা বলে না, এগুলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভার্সন। তার মানে জাভাস্ক্রিপ্টের লাস্টের দিকে নামকরণ করা হচ্ছে ইকমাই স্ক্রিপ্ট, ESCMI কি জানো 4.5 যেগুলো বলে, এগুলো ইকমাই স্ক্রিপ্ট 4, ইকমাই স্ক্রিপ্ট 5, ECMA। হ্যাঁ ECMA যেটাকে বলে, এটা 4, 5, 6 এরকম ভার্সন চলে আসছে, ঠিক আছে। এগুলো জাভাস্ক্রিপ্টেরই ভার্সন। যাই হোক, এখন যদি আমি জাভাস্ক্রিপ্টের একটু ডেফিনেশনের কথা চিন্তা করি, ডেফিনেশনের কথা বলি, সেটা হলো এভাবে আপনারা বলতে পারেন জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল, জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল আনটাইপড ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এখানে অনেকগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টে আমি ভেঙে 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 টুকরা টুকরা করে বলার চেষ্টা করব। আমি বললাম জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল, তার মানে এখানে একটা পয়েন্ট যেটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর আমি বললাম আনটাইপড, আনটাইপড তার মানে আনটাইপড, এটা আরেকটা পয়েন্ট। এরপর আমি বললাম ইন্টারপ্রেটেড, তার মানে এটা আরেকটা পয়েন্ট। তার মানে এই ডেফিনিশন করতে গিয়ে আমরা তিনটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে হাই লেভেল, আরেকটা হলো আনটাইপড, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটেড। তো জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বলতে পারেন। আপনি বলতে পারেন জাভাস্ক্রিপ্ট ইজ এ আনটাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা বলতে পারেন। জাভাস্ক্রিপ্ট ইজ এ ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা বলতে পারেন। এবং আপনি বলতে পারেন যে জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল আনটাইপড ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমি জানি আপনারা তো এই হাই লেভেল জিনিসটা কি, আনটাইপেড কি, ইন্টারপ্রেটেড কি অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমি বলার চেষ্টা করতেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা কি ক্লাসে আছেন? ভাইয়া প্রোগ্রামিং আমরা ল্যাঙ্গুয়েজ লিখতেছি। বানাতে কি শেখা লাগে? আরে ভাই আমরা অত দূর যাই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে কি শিখতে হবে জানি না, আপনি এটা বোঝেন আগে। আমরা অত দূর যাই না ভাই। আমরা আগে বোঝেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাই লেভেল আর একটা হচ্ছে লো লেভেল। আমরা কেন এটাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার সেটা কোশ্চেন করলাম, কারণটা হচ্ছে আমরা বলছিলাম জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল আনটাইপেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল জিনিসটা বোঝানোর জন্য আমরা বুঝতে চাচ্ছিলাম যে জাভাস্ক্রিপ্ট কোন টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাই লেভেল আর একটা হচ্ছে লো লেভেল। তো হাই লেভেল জিনিসটা কি? হাই লেভেল জিনিসটা হচ্ছে যেটা, যেই কোডটা, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মানে এক্সিকিউট করতে বা রান করতে মেশিন এর উপর ডিপেন্ড করে না, মানে কারো উপর ডিপেন্ড করতে হয় না, শুধু যদি ব্রাউজার থাকে তাহলেই এটা রান করবে। তার মানে এটা ব্রাউজারের উপর ডিপেন্ডেন্সি আছে। আমরা HTML কে, আমরা HTML এর সার্ভারের নাম কি বলতে পারবেন? ব্রাউজার ভাইয়া। ব্রাউজার। তেমনি আমরা এই জাভাস্ক্রিপ্টের সার্ভারকেও ব্রাউজার বলতে পারি, কারণ শুধু একটা যদি আপনার ব্রাউজার থাকে তাহলে আপনার এই কোডটা রান হবে, তাহলে জাভাস্ক্রিপ্টও আমরা কি সার্ভারের নাম ব্রাউজার বলতে পারি। আমি বলছিলাম জাভাস্ক্রিপ্ট একটা খুবই পাওয়ারফুল এবং খুবই ছোট একটা ল্যাঙ্গুয়েজ,
তো একটা ব্রাউজারের ওয়েট কতটুকু হয়, একটা ব্রাউজার আপনি ডাউনলোড করতে কত সেকেন্ড লাগে, ইনস্টল করতে কত সেকেন্ড লাগে, এতটুকুর মধ্যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলো ইনক্লুড করা আছে। তার মানে খুব বড় কোনো ল্যাঙ্গুয়েজ না। আপনি যদি পিএইচপির কথা চিন্তা করে দেখেন, এই পিএইচপি রান করার জন্য আপনাকে অনেক কিছু ইনস্টল করতে হয়, অনেক কিছু কাঠখড়ি পুরাইতে হয়, অনেক ফাইল আপনার দরকার হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট সেটা প্রয়োজন হয় না। আমি এটা বলার চেষ্টা করতেছি যেসব ল্যাঙ্গুয়েজ রান করার জন্য বা এক্সিকিউট করার জন্য মিডলম্যান কোনো পদ্ধতি ইউজ করতে হয় না, মানে কোডটাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে রান করা প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলতেছি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে জাভাস্ক্রিপ্ট একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন? বিকজ অফ যখনই আমরা রান করতেছি সেটা সাথে সাথে সেটা একটা রেসপন্স বা অ্যান্সার দিচ্ছে, এটার জন্য আমাদের কোনো সার্ভার বা কোনো একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমাকে অ্যান্সার দিতে হয় না। আর লো লেভেল কাকে বলতেছি, যেই ল্যাঙ্গুয়েজগুলোকে রান করার জন্য এটাকে মেশিনের উপর ডিপেন্ড করতে হয়, সেগুলোকে আমরা বলতেছি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তাহলে আমরা হাই লেভেল ব্যাপারটা বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আমাদের আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আনটাইপেড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, জয়েন হয়েছি। একটু সবাইকে লিংকটা দেওয়ার ব্যবস্থা করেন যাতে সবাই জয়েন করতে পারে। আচ্ছা, এই জাভাস্ক্রিপ্ট তো আমরা এখনো গল্পই করতেছি। জাভাস্ক্রিপ্ট যারা আসলে ডেভেলপার হওয়ার চিন্তা করতেছেন, যারা মনে করতেছেন যে প্রোগ্রামিংটা শিখবেন, মানে প্রোগ্রামিং শিখবেন, তারা আপনারা আজকে থেকেই একটু খাতায় নোট টোট করে মনোযোগ দিতে পারেন। কারণ এই জাভাস্ক্রিপ্টে যেগুলো শিখাবো আমি, সেটা একদমই বেসিক জিনিসপত্র শিখাবো। প্রত্যেকটা প্রোগ্রামিং আপনি যদি এই জিনিসগুলো শিখেন, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে নতুন করে শিখতে হবে না। মানে আমরা এমনভাবে চিন্তা করে এটা করছি যাতে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার এই জাভাস্ক্রিপ্টের এই শিখাটা দিয়ে হয়ে যায়। যে আপনি জাভাস্ক্রিপ্ট এটা শিখলেন, আপনি মানে অন্যান্য প্রোগ্রামিং এ আরেক অন্যভাবে শিখবেন, ব্যাপারটা এরকম না। একই জিনিস সব জায়গাতে আপনি অ্যাপ্লাই করবেন, শুধু সামান্য কিছু চেঞ্জ ছাড়া, তাছাড়া মোটামুটি সবকিছু এক। সো যারা প্রোগ্রামিং শেখার ইচ্ছা অনেকদিন থেকে আছে, তারা চাইলে আপনারা একটু মনোযোগী হতে পারেন। আর যারা মনে করতেছেন, ভাইয়া জাভাস্ক্রিপ্টের লেভেলে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? বুঝে নাই। ভাইয়া, আমি বলতে চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মতো আর অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? না, জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই। বুঝতে পারছি।
তো আপনারা যেটা করতে পারেন, একটু মনোযোগী হতে পারেন ক্লাসগুলোতে। আমার মনে হয় যে কিছুটা হলে হয়তো প্রোগ্রামিং এর একটা ঘ্রাণ পাবেন। আমি যতটুকু পারি আর কি, অতটুকুই হয়তো বোঝানোর চেষ্টা করব, যেটা হয়তো আপনাদের ইন ফিউচারে প্রোগ্রামিং শেখাতে হেল্প করবে। আর কেউ আছে? ভাইয়া 37 জনই ছিল আর নাই ভাইয়া কেউ। স্ক্রিন শেয়ার দেন। শেয়ার দিব। আমাদের রেকর্ডিং তো চলছে, জুমটা বন্ধ হয়ে গেছে। একটু লাইভটা দেখবেন নাকি, লাইভটা কি অবস্থা এখন আছে? লাইভটার এখন অবস্থা কি একটু দেখেন তো। কেউ দেখতেছেন? ভাইয়া হচ্ছে, ভাইয়া হচ্ছে। আচ্ছা, হচ্ছে ভাইয়া লাইভ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের ডিফিনেশনটা বোঝার চেষ্টা করতেছিলাম। সেখানে কয়েকটা 3টা পয়েন্ট পাইছি, তার মধ্যে একটা হাই লেভেল, সেটা বুঝলাম। এখন দেখলাম হচ্ছে আনটাইপেড। এখন আনটাইপেড জিনিসটাকে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি? আনটাইপেড দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি যে ডাটা টাইপ। এখন আমরা বিভিন্ন ভেরিয়েবল বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা বলবো। তা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল খুব একটা কমন একটা বিষয়। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল একটা কমন একটা বিষয়, সেটা নিয়ে হয়তো আমরা একটু কথা বলবো। তো ওই ভেরিয়েবল একটা যদি যে কাজ করতে হয়, সেই ভেরিয়েবলটা যেটা করে, ওই ভেরিয়েবলের সামনে আপনাকে বলে দিতে হয়, মানে ভেরিয়েবল কি করে একটা ভ্যালু অ্যাড করে রাখে। যেমন আপনি যেটা করেন, একটা ফোল্ডার তৈরি করে রাখেন, ফোল্ডারটা তৈরি করে ওই ফোল্ডারের মধ্যে কিছু ডাটা রাখেন, ঠিক আছে? যখন আপনার ওই ডাটাটা প্রয়োজন হয় তখন আপনি ফোল্ডারের ভিতরে ঢোকেন, ঢুকে ওই ডাটাটা আপনি ইউজ করেন। তো ফোল্ডারটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ফোল্ডারের মধ্যে কি আছে আর না আছে, যে ভিডিও আছে না ইমেজ আছে না কি আছে। মেইন কথা হচ্ছে যদি আপনি আগে থেকে ইন্ডিকেট করে দেন যে এই ফোল্ডারটা এই ডাটা থাকতে পারবে, এই ফোল্ডারটার মধ্যে এই ডাটা থাকতে পারবে, সেই জিনিসটা হচ্ছে যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু ডাটা রাখবো। এখন সেই ভেরিয়েবলের আগে বলে দিতে হবে যে এই ভেরিয়েবলের মধ্যে আপনি কি টাইপের ডাটা রাখবেন, স্ট্রিং, নাম্বার টাইপের, বুলিয়ান টাইপের, না কি টাইপের ডাটা রাখবেন, সেটা বিভিন্ন প্রোগ্রামিং এ বলে দিতে হয়, বাট জাভা স্ক্রিপ্টে বলে দিতে হয় না। এই জন্য আমরা বলি এটাকে আনটাইপেড, মানে কোনো ডাটা টাইপ দিতে হয় না। আমি একটা ভেরিয়েবলের মধ্যে কি টাইপের ডাটা রাখবো তার আগে সেটাকে বলে দিতে হয় না যে তুমি এই টাইপের ডাটাটা এখানে রাখতে পারবা। সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে, সে অটোমেটিক্যালি বুঝতে পারে যে এটা স্ট্রিং নাম্বার বা এটা বুলিয়ান বা ইত্যাদি ইত্যাদি যে নাম্বার টাইপ আছে। এটা আমরা যখন ভেরিয়েবল শিখবো তখন এটাকে ভাইয়া বলে। জাভাস্ক্রিপ্ট কি ব্যাকএন্ডের ভিতরে পড়ে? আমরা তো ওই সব কথা বলতেছি না, আপনি আমার এই সব যেটা বলতেছি সেটা অ্যানসার দেন, বুঝতেছেন কেন? আমরা অতদূর যাচ্ছি না এখন, জি ভাই। আমরা অতদূর যাচ্ছি না। আমরা এই যে এই কোশ্চেনে একটা একটা করে গেলে আমরা বুঝতে পারবো যে এটা কিসে কাজ করে। তো আনটাইপ মাইক্রোফোন এত শব্দ করে কেন ভাই? কানের অবস্থা শেষ। মাইক্রোফোন কি আমারটা শব্দ করতেছে বেশি? না ভাইয়া, ওই যে ভাই আপনার তবে না ভাইয়া ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে ডাটা টাইপটা আনটাইপেড এই জন্য। আচ্ছা, আনটাইপেড এটা হয়তো আমার কথা দ্বারা খুব ভালো বুঝবেন না, আমরা যখন ভেরিয়েবলটা দেখবো তখন হয়তো ভালো বুঝতে পারবেন। একটু বুঝে নেন যে ডাটা টাইপ মানে কোন টাইপের ডাটা সে ধারণ করবে। যেমন আমরা যখন একটা কাজ করতাম, ম্যাথ করতাম, ম্যাথ এক্স ইকুয়াল টু 10, তার মানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, ওই এক্স এর মধ্যে 10 আছে। তো 10টা কি? এটা এই 10টা কি? এটা একটা নাম্বার। তো এক্স এর আগে আমাদের কি করতে হয় না, বলে দিতে হয় না যে এটা হচ্ছে নাম্বার।
তো সেই রকম একটা বিষয় আসে, সেটা আমরা একটু পরে বলতেছি। আরেকটা বলতেছি, এখানে পয়েন্ট ছিল আমাদের ডিফিনিশনের মধ্যে, আর একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ইন্টারপ্রেটেড। ইন্টারপ্রেটেড এটাকে বলা হয় বাংলায় যদি মনে হয় স্পেলিং করলে এটা কি আসে, দুভাষী বা এরকম কিছু একটা মনে হয় মিনিং আসে, তাই না? তো ইন্টারপ্রেট হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন আমরা রান করি, কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন আমরা রান করি, সেটাকে করা হয় কি, ওটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তার একটা রেজাল্ট দেখাতে হয়। তো এই জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা হয়, মাঝখানে ওই ইন্টারপ্রেটেড করার প্রয়োজন হয় না, মানে ওই কম্পাইল করার দরকার হয় না। জাভা স্ক্রিপ্টে যেটা হয়, ওই মাঝখানে কম্পাইল করার কোনো প্রয়োজন হয় না, যেটা জাভাতে প্রয়োজন হয়। ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে বলি হই ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কে যেন জিজ্ঞেস করতেছিল যে এটা সার্ভারে কাজ করে কিনা। দেখেন এখানে যদি ডেফিনিশনটা আপনি এটাও বলতে চান, আমরা বলতে পারি জাভা স্ক্রিপ্ট ইজ এ ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্ট কি? ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্টটা কি? এই যে আমরা মাউস নিয়ে কার্সর নাড়াচাড়া করতেছি, এই পাশের ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা সার্ভারের সাথে, মানে সার্ভার রিলেটেড ল্যাঙ্গুয়েজ না। আসলে এই ল্যাঙ্গুয়েজটার তৈরির উদ্দেশ্যই ছিল এইরকম, যে সার্ভার রিলেটেড কাজ করার জন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, কিন্তু ক্লায়েন্ট সাইট হ্যান্ডেল করার জন্য আমাদের কোনো আসলে তেমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, এখনো পর্যন্ত তেমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, এক্সেপশন জাভাস্ক্রিপ্ট। এই জন্য কিন্তু জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এবং পৃথিবীতে যত টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সবথেকে কম সময়ের মধ্যে ডেভেলপ করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে খুবই কম সময়ের মধ্যে জাভাস্ক্রিপ্টটা ডেভেলপ করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্ট আমরা বললাম যে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ক্লায়েন্ট জিনিসটা কি সেটা তো আমরা বুঝতে পারছি, ফ্রন্ট এন্ডে কাজ করবে। এখন যদি আমি একটু ব্যাক এন্ড, মানে ব্যাকে এসে বলার চেষ্টা করি, যে আপনি মনে করেন যে কোনো কিছু একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কোনো কিছু একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি মনে করেন যে গভর্নমেন্টের কাছ থেকে কোনো একটা চাচ্ছি, কোনো কিছু একটা চাবো আমি, মানে আমার কোনো একটা রিকোয়েস্ট দরকার। তো আমি কি ডিরেক্টলি গভর্নমেন্টের কাছে যেতে পারতেছি? আমাকে কোন একগুলো মাধ্যম হয়ে যাইতে হবে। যেমন হয়তো আমাকে আমাদের এলাকার মেম্বারের সাথে কথা বলতে হবে, চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে, তারপর হয়তো বা এমপির সাথে কথা বলতে হতে পারে, বা কোন একটা মিডলম্যান হইতে হয়ে যাইতে কিন্তু আমাকে গভর্নমেন্টের কাছে যাইতে হবে। এখন দেখেন এটা একটা প্রসেস, কিন্তু ল্যান্ড প্রসেস। আপনি হয়তো এই তেমনই ভাবে যদি আপনি চিন্তা করেন যে কোনো কাজের জন্য আমাকে সার্ভারে যেতে হবে, যে কোনো রিকোয়েস্ট করার জন্য আমাকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতে হবে, তাহলে ওখান থেকে রেসপন্সটা আসতে সময় লাগে। তো আসলে আমরা এত আধুনিক হয়ে গেছি, আমরা এত স্মার্ট হয়ে গেছি, যে আমরা আসলে কারোর জন্য বেশিক্ষণ সময় ওয়েট করার মতো ধৈর্য নাই। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমার রিসেন্টলি যেটা হচ্ছে যে ফেসবুকে আপনারা ভিডিও দেখেন সারাদিন বসে থেকে, এই যে স্ক্রল করে ভিডিও দেখেন, এখন সামান্য একটু ভিডিও দেখতেই দেখবেন যে একটা অ্যাড দিয়ে দিচ্ছে, অ্যাড। আমি জানি না আপনাদের ধৈর্য হয় কিনা, আমি যদি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দেখি, সেই ভিডিওটাতেও যদি অ্যাড চলে আসে, আমার ওই ভিডিওটা দেখতে ইচ্ছে করে না। আমি, কারণ ওই অ্যাডটা শেষ হবে কখন, তারপরে আমি ভিডিওটা দেখবো, এতটুকু ধৈর্য আমার নেই। ঠিক আছে? তো আপনি কোনো একটা রিকোয়েস্ট দিবেন, সেই রিকোয়েস্টটা সার্ভারে যাবে, সার্ভার থেকে আপনাকে রেসপন্স করে পাঠাবে, এতে সময় লাগে। তো এই সময়টার ধৈর্য মানুষের কম থাকে, যেহেতু ধীরে ধীরে আপনি অনেক স্মার্ট হচ্ছেন। এখন দেখেন আমরা যেই টাইপের কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতেছি, এই টাইপের কম্পিউটারের যদি আপনাকে এক ইউজার হন, বিশেষ করে আপনারা ডেভেলপার, আপনাদেরকে যদি আগের দিনের কম্পিউটারগুলো ইউজ করতে দেওয়া হয়, আমার মনে হয় না আপনি একদিনে ইউজ করতে পারবেন, কারণ ওই আগের কম্পিউটারগুলো অনেক স্লো, অনেক সময় সাপেক্ষ, আপনার ভালো লাগবে না কাজ করতে, আপনার মনে হবে দরকার না আমার কাজ করার। ঠিক আছে? তার মানে আপনি যত স্মার্ট হচ্ছেন, আপনাকে তো ক্লায়েন্টের কথা ভেবে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে।
তার মানে আপনার ওয়েবসাইটটাকেও তত বেশি স্মার্ট করতে হবে, ইন্টারেক্টিভ করতে হবে, আপনার ওয়েবসাইট যেন কমিউনিকেশন করতে পারে। তো সেই জন্য আসলে জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয়েছে, যাতে কোনো একটা রিকোয়েস্ট পাঠালে সেই রিকোয়েস্টটা যেন সার্ভারে থেকে না আসে, এই ফ্রন্ট এন্ড থেকেই আমাকে কোনো একটা অ্যান্সার দেয়। বোঝেন নাই? বুঝবেনও না। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা সব থেকে বেশি সময় ব্যয় কোথায় করি? এখন সবচেয়ে বেশি ফেসবুকে। তার মানে আমি যখন জাভাস্ক্রিপ্টে বিভিন্ন এক্সাম্পল বলতেছিলাম, সেটা হচ্ছে যার ব্যবহার যত ভালো তার সাথে বন্ধুত্ব করতে আমাদের বা কথা বলতে বেশি ভালো লাগে। তো যে ওয়েবসাইটের ব্যবহার যত ভালো সেই ওয়েবসাইটে বেশিক্ষণ আমরা থাকি। তার মানে আমরা সবচেয়ে বেশি থাকি কোথায়? ফেসবুকে। তার মানে আপনাকে বুঝতে হবে ফেসবুকের ব্যবহার ভালো। এখন আপনি বলবেন যে ফেসবুকের ব্যবহার ভালো কিভাবে? ভালো এইভাবে যে আপনি তাকে যে কোশ্চিন করতেছেন সেই কোশ্চিনের অ্যান্সার আপনাকে তাৎক্ষণিক দিচ্ছে। কিভাবে? আমি এখানে একটা লাইক দিলাম, দেখেন এটা লাইক হয়ে গেছে। আপনি কোনো একটা কোশ্চিন করার সাথে সাথে কি হয়ে গেছে? এই যে একটা লাইক, আপনি একটা রেসপন্স দেখতে পাচ্ছেন। আমি এখানে এখন একটা কমেন্ট করব, সেই কমেন্টটা আপনি এখানে দেখতে পাবেন। এটা দেখার জন্য কি করা লাগতেছে না, আপনার ব্রাউজারটা লোড হচ্ছে না, সার্ভার থেকে রেসপন্স আসতেছে না, সময় লাগতেছে না, দ্রুত আপনাকে কি করতেছে? রেসপন্স করতেছে। এই কাজগুলা কি করা আছে? এই কাজগুলাই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আছে। তো এইরকম যেই সাইটটা যত বেশি কমিউনিকেট করতে পারবে ক্লায়েন্টের সাথে, সাপোজ আমি তো ক্লায়েন্ট, আমি যখনই এখানে লাইক বাটনে ক্লিক করতেছি তখনই কি করতেছে? আমাকে একটা রেসপন্স করতেছে, সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে, আমার ভালো লাগতেছে। এই জন্যই আমরা ফেসবুকে বেশি থাকি। তার মানে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট বেশিক্ষণ সময় থাকতে চাচ্ছে বলতেছেন, তাহলে আপনার সাইটে তত বেশি কি করতে হবে? জাভাস্ক্রিপ্ট ইউজ করেন, তত বেশি ইন্টারেক্টিভ করেন, আপনার ওয়েবসাইটে মানুষ থাকবে। এখনো ক্লিয়ার না ব্যাপার এই তো নাকি? ক্লিয়ার ক্লিয়ার আছে ভাইয়া, সামনে যাব? যাইতে পারেন ভাই। একবার রিপিট করেন ভাইয়া। আমরা বলতেছিলাম জাভাস্ক্রিপ্টটা কেন এত বেশি পপুলার হচ্ছে। দিন দিন কিন্তু জাভাস্ক্রিপ্টটা অনেক বেশি পপুলার হচ্ছে বিকজ অফ আপনি ক্লায়েন্ট, আপনিও বেশি স্মার্ট হচ্ছেন। কিভাবে স্মার্ট হচ্ছেন? আমি এখানে একটা লাইক দিলাম, এই লাইকটা এখানে শো করতে করতে যদি কয়েক সেকেন্ড সময় লাগে বা কালকে যদি রেসপন্সটা দেয়, তাহলে আপনার ভালো লাগবে? আপনি যখনই একটা লাইক দিচ্ছেন সাথে সাথে এখানে একটা রেসপন্স করতেছে, আপনি এখনই একটা এখানে ইমেজ আপলোড করবেন, সাথে সাথে এখানে ইমেজটা আপলোড হয়ে চলে আসবে। তো এই যে দ্রুততার সাথে রেসপন্স করতেছে, এটা মানে কি করতেছে? আপনি ক্লায়েন্ট না, আপনি তো কোনো একটা কোশ্চেন তাকে করতেছেন, যেমন লাইক দিবেন, এটা একটা কি করতেছেন? রিকোয়েস্ট করলেন। আর এই ওয়েবটা কি করতেছে? ওয়েব কন্টেন্ট সেই রিকোয়েস্টের অ্যানসারটা আপনাকে দ্রুত দিচ্ছে। এই যে ক্লায়েন্ট, আপনি যে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এটাই তো ব্যবহার। তো এই যে ব্যবহারটা, যেই ওয়েবসাইটের ব্যবহারটা যত ভালো হবে সেই ওয়েবসাইট তত বেশি মানুষ স্টে করবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। আমি যদি আরো স্পেসিফিক করে বলার চিন্তা করি যে জাভাস্ক্রিপ্ট আসলে আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট আসলে আমরা কোন কোন কাজে বেশি ইউজ করে থাকবো, তাহলে আমরা বলতে পারি, এই জায়গাতে তো আমি আপনাদেরকে ইমরান প্রশ্ন হোসেন করতে প্লিজ মিউট করেন। আমি যদি ভাই আরো আপনি ইমরান হোসেনকে মিউট করে দেন। আমি যদি আরো স্পেসিফিক করে বলার চেষ্টা করি কেন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, সেটা হচ্ছে আপনারা যে ফর্মগুলা তৈরি করেন, ফর্ম, আমরা HTML দিয়ে ফর্ম তৈরি করছিলাম। তো ফর্মটা কি করা হয়? ফর্মে ভ্যালিডেশন করতে হয়। কিরকম ভ্যালিডেশন? আপনি ফর্মের মধ্যে অনেকগুলা ডাটা দিচ্ছেন, ইনপুট ফিল্ডে ডাটা দিচ্ছেন, বিভিন্ন ডাটা দিচ্ছেন, দিয়ে যখন সাবমিট বাটনে ক্লিক করেন তখন যে ডাটাগুলা দিচ্ছেন সেই ডাটাগুলো, আপনি যেই টাইপের ডাটা চাচ্ছেন সেই টাইপের ডাটাগুলাই কি ইউজার দিচ্ছে কিনা সেটা তো চেক করতে হবে। না ইউজার যে ডাটা দিবে সেই ডাটাই আপনি ডাটাবেসে সেভ করবেন? ইউজার মনের খুশি মতো ডাটা দিলে সেই ডাটা তো ডাটাবেসে সেভ করা দরকার নাই। আপনি আগে থেকে বলে দিবেন যে ইউজার আপনাকে এই টাইপের ডাটা দিতে হবে, যদি তুমি এই টাইপের ডাটাগুলো ঠিকঠাক দিতে না পারো তাহলে তোমাকে আমি ফর্ম সাবমিট করতে দিব না। এখন আপনি ফর্মে সাবমিট করছেন, তো এই ডাটাগুলা যেই ডাটাগুলা দিচ্ছে সেই ডাটাগুলা ঠিকঠাক ডাটা দিচ্ছে কিনা
আপনি যেই টাইপের ডাটা চাচ্ছেন সেই টাইপের ডাটাই দিচ্ছে কিনা এটা তো আপনাকে চেক করতে হবে। তো আপনি চেক কোথায় করবেন? আপনি এইচটিএমএল বা সিএসএস এ চেক করতে পারবেন? কারণ এইচটিএমএল বা সিএসএস এর মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই, ঠিক আছে? এরা বোকাশোকা মানুষ, এদের মাথায় কিন্তু বুদ্ধি নাই। তার মানে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চেক করতে হবে। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ডাটাবেজের সাথে কানেক্টেড করা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্ভার রিলেটেড হয়, তাহলে আপনি ফর্মটা সাবমিট করলে কি হবে? ব্যাক এন্ডে চলে যাবে, ব্যাক এন্ডে গিয়ে সে চেক করবে, চেক করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে একটা অ্যান্সার দিবে। বাট এই যে ফর্মের ভ্যালিডেশনের কাজগুলো, সেই কাজগুলো আপনি জাভাস্ক্রিপ্টে দিয়ে ফ্রন্ট এন্ডেই করতে পারেন, যাতে কি হবে, আপনি যদি ভ্যালিড ডাটা না দেন তাহলে দ্রুতই আপনাকে একটা কি করবে, সে একটা অ্যান্সার দিয়ে দিবে যে তোমার ডাটাটা ভুল। তো এইরকম ফর্ম ভ্যালিডেশন করার ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। এরপরে জাভাস্ক্রিপ্ট আরো কি করবে, যেমন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই যে বিশ্বতে ক্লিক করতেছি তখন এই জায়গাটা কিন্তু লোড হচ্ছে, এই জায়গাটা লোড, এই জায়গাটা লোড হচ্ছে, দেখেন এই যে এটা লোড হচ্ছে। এটা লোড হওয়া মানে কি, এটা আপনি একটা জায়গাতে ক্লিক যখনই করতেছেন তখন একটা রিকোয়েস্ট যাচ্ছে। কোথায় রিকোয়েস্ট যাচ্ছে? সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে। সেই রিকোয়েস্টের এগনেস্টে সে একটা অ্যানসার দিচ্ছে বা একটা পেজ নিয়ে আসতেছে। আপনার কাছে মনে হচ্ছে এখানে টাইম বেশি লাগতেছে না, বাট হ্যাঁ, এই টাইমটাও কি করা যায়, ডিবাগ করে বোঝা যায় কত সময় লাগতেছে। কিন্তু এটা তো একটা ছোট একটা ওয়েবসাইট, আরো বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এইসব জিনিস কাউন্ট করা হয় কত সময় লাগতেছে। তো জাভাস্ক্রিপ্ট যদি আপনি ইউজ করেন তাহলে যেটা হবে, আপনি যখনই কোনো জায়গাতে একটা ক্লিক করবেন, যেমন আপনি যে ফেসবুকে যখনই আপনি এখানে ক্লিক করতেছেন তখন কিন্তু ব্রাউজার লোড হচ্ছে না, এখানে একটা অ্যান্সার দিচ্ছে। তো এই কাজগুলা ব্রাউজার লোড না করে কোনো কিছু একটা রেসপন্স করা যায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এবং আপনি যে এই যে একটা ডিজাইন তৈরি করছেন, সেই ডিজাইন তো এইচটিএমএল সিএসএস এ তৈরি করছেন। এই ডিজাইনটা আপনি কিভাবে তৈরি করছেন? এইচটিএমএল সিএসএস দিয়ে। এই কোডগুলাকেও আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারেন, এই কোডগুলাকেও আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারেন, আরো বিভিন্ন ফাংশনালিটি আপনি অ্যাড করতে পারেন। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই বুঝা গেছে। জি জি। আপনারা যে এত সহজে কেমনে বুঝতেছেন সেটাই আমি বুঝতেছি না। আপনারা আগে থেকে পারেন না ব্যাপারগুলা। আমরা ব্যাপারটা এখন একটু ওই প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো। এতক্ষণ যেগুলা বললাম এগুলা ফাও ফাও, ঠিক আছে? এগুলা মনে করেন যে এতক্ষণ আপনার সাথে আড্ডা হলো, গল্প হলো, এরকম একটা ধরে নিতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমরা এই ডিফিনিশন করতে গিয়ে দেখলাম যে একটা কথা ছিল যে আনটাইপেড, আনটাইপেড এই কথাটা ছিল। তখন আমি ভেরিয়েবল কথাটা প্রসঙ্গে দুই একটা কথা বলছিলাম, বাট ওটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি। তো আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু জাভা স্ক্রিপ্ট না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল নামে একটা জিনিস আছে। ভেরিয়েবল নামে একটা জিনিস আছে যেটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। এখন এই ভেরিয়েবল জিনিসটা বুঝতে হবে। হোয়াট ইজ ভেরিয়েবল? কেউ বলতে পারবেন? যেটা কোনোকে Variable ভ্যারি বলতে করে। বলেন চলক বলেন। টাইপের কিছু ভাইয়া, হ্যাঁ, যেটার Fixed মান না যেটা, সবসময় এটার যেটা মান fixed ভ্যারি না। করে, যে যেটা মান সবসময় ভ্যারি করে। আর কেউ কিছু বলবেন? বলেন না, ভুল হলে তো সমস্যা নাই, বলেন, একটু মনের ভাবটা প্রকাশ করেন। যেটা ফিক্সড না ভাইয়া। যেটা ফিক্সড না। আর কেউ? কেউ কিছু বলবেন? আর কেউ বলবেন না? না, আচ্ছা। আপনারা এতদিন যা শুনে আসছেন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, যেটা হয়তো এরকম এক্সাম্পল বলে দেওয়া যায়। আবার মেয়েরা তো নাই না, আজকে মাইন্ড করা কিছু নাই। ওই যে মেয়েদের মন ভ্যারি করে, যেমন এখন অবশ্য ছেলেদের মনই বেশি ভ্যারি করে, চেঞ্জ হচ্ছে আর কি। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এইরকম। ভেরিয়েবলটা হচ্ছে, আমরা বলে থাকি এটা একটা মেমোরি লোকেশন। ভেরিয়েবলটা হচ্ছে মেমোরি
লোকেশন। কথাটা শুনে কি অবাক হচ্ছেন? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হচ্ছে ভেরিয়েবলটা কি, একটু মনে সাহস নিয়ে আমার উপর একটু ভরসা রেখে এই কথাটা বলবেন যে মেমোরি হচ্ছে, ভেরিয়েবলটা হচ্ছে মেমোরির লোকেশন। ধরে নিলাম এটা হচ্ছে একটা মেমোরি যেটা আপনার মোবাইলে, মেমোরি কি সার্ভার? না সার্ভার না, আপনি কি সার্ভার কি মেমোরি বুঝাচ্ছেন? আমরা একটু শোনেন। হ্যাঁ, যে ধরে নেন এটা একটা মেমোরি অ্যাজ লাইক এস আপনার মোবাইলের মেমোরি, ঠিক আছে? তো আপনি কি করলেন, মেমোরি, এটা একটা মেমোরি বা এটা একটা কম্পিউটার হার্ড ডিস্ক অথবা আপনার মোবাইলের মেমোরি যে কার্ড, সেই কার্ড, ঠিক আছে? তো এখানে আপনি কি করবেন, মনে করেন যে মোবাইলে ওই যে আপনার হচ্ছে মুভি রাখবেন অথবা হচ্ছে কিছু সং রাখবেন বা কিছু ডকুমেন্ট রাখবেন। তো আপনি এইরকম করতে পারেন যে হচ্ছে এখানে মেমোরির মধ্যে কোন একটা লোকেশন বলে দিলেন, এটা একটা লোকেশন, ঠিক আছে? তো এই লোকেশন মনে করেন ধরে নিলাম, বা এটা উঠাই দিই, ধরে দিলাম যে এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এটা হচ্ছে মেমোরির একটা, এটা পুরো একটা মেমোরি, সেই মেমোরির একটা লোকেশন, সেই লোকেশনের মধ্যে কি আছে এখানে এক্স। এই এক্স মানে হচ্ছে এখানে মনে করেন আপনি মুভি রাখতেছেন, বোঝেন নাই? আপনি এই পুরা জিনিসটাকে আমি ধরে নিলাম মেমোরি অথবা আপনার হার্ড ডিস্ক বা কোন একটা ড্রাইভ, যা কিছুই ধরেন না কেন সেই ড্রাইভ। তো ড্রাইভের মধ্যে আপনি চিন্তা করতেছেন যে আপনি কিছু মুভি কোন একটা জায়গাতে রাখবেন। কার মধ্যে রাখবেন? মুভিগুলো এলোমেলো করে না রেখে কোন একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। তো সেই ফোল্ডারটাকে ধরে নিলাম যে এক্স। তো এক্সটা কি কোন একটা জায়গাতে বসে আছে, তার মানে ওটা একটা কোন একটা লোকেশন নিয়ে আছে, কোন একটা লোকেশন ইন্ডিকেট করে আছে। তো সেই লোকেশনের মধ্যে আপনি ডাটাগুলো রাখতেছেন। আপনি ডাটাগুলো এখন রাখলেন, একটু পর ডিলিট করে দিলেন, বা এখন একটা ডাটা আছে পরে আবার একটু ডাটা অ্যাড করলেন বা মডিফিকেশন করতেছেন, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, ওই এক্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এক্স এর ভিতর ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা ভেরিয়েবল কিন্তু বলতেছি এক্সটাকে। তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবলটা হচ্ছে মেমোরির একটা লোকেশন। বুঝতে যায় না? বুঝা গেছে ভাই। তো আপনারা যেই কনসেপ্টটা বলতেছেন যে মেমোরি কি, যেটা ভ্যালুটা কি করে ভ্যারি করে, এটা আসলে ওই ছোট বাচ্চাদের কোশ্চেনে অ্যান্সার মতো হবে। আপনি যদি স্মার্ট ওয়েতে অ্যান্সার দিতে চান তাহলে আপনি এটা বলতে পারেন যে মেমোরি হচ্ছে, ভেরিয়েবলটা হচ্ছে মেমোরি লোকেশন। যারা আপনাদের বন্ধু বান্ধব আপনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে ভেরিয়েবলটা জিনিসটা কি, তারা কি অ্যান্সার দেয়, আপনার অ্যান্সার সাথে মিলে কিনা একটু দেখবেন, ঠিক আছে? গালা শুকায় যাচ্ছে কেন বলুন তো? আপনারা কি আমার বোকা টোকা দিচ্ছেন নাকি? জিনে ভাইয়া বুঝতে পারছি না। তো আমরা ব্যাপারটা এইরকম বুঝলাম যে ভেরিয়েবলটা হচ্ছে মেমোরির একটা লোকেশন যেখানে ডাটাগুলো কি থাকে, জমা থাকে। তো আমরা ছোটবেলায় যেটা করছি আসলে যে এইরকম করছি, মেমোরি এক্স ইকুয়াল টু এখানে 10, এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 20, এরকম করে আমরা ম্যাথ করছি না? তো তার মানেটা কি আসলে বলুন তো? তার মানেটা হচ্ছে এক্স এর মধ্যে 10 আছে, এক্স এর মধ্যে 10 আছে। যদি আমরা এই এক্সটাকে কল করতে পারি বা ডাক দিতে পারি তাহলে আমরা 10 কে পাবো। এইভাবে ম্যাথ করছি না? ব্যাপারটা অ্যাজ লাইক অ্যাজ এইরকমই। তো এই ভেরিয়েবলটাকে, এখন কি আমরা ভেরিয়েবলটা ব্যাপারটা ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে ভেরিয়েবলটা যদি ক্লিয়ার হয় তো এই ভেরিয়েবলটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখার জন্য কিছু রুলস রেগুলেশন ফলো করে লিখতে হবে। এই ভেরিয়েবলটা লেখার জন্য আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু রুলস রেগুলেশন ফলো করে আপনাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ চিনবে না। এখন এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলগুলো এক এক রকম ডিক্লেয়ার করে, বাট বেসিক জিনিসটা সেম। এক্স ইকুয়াল টু 10 বা এক্স ইকুয়াল টু, আপনি এখানে মনে করেন যে আপনি এ এন ডাব্লিউ আনোয়ার, এবং এক্স ইকুয়াল টু আপনি কি লিখতে পারেন 10.20, এরকম কিছু লিখতে পারেন। আমরা যখন ভেরিয়েবলকে বলছি, আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখছিলাম
যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে ওই যে আনটাইপেড কথাটা বলছিলাম, তখন দেখেন এই ভেরিয়েবল ইকুয়াল টু আমি যখন 10 দিচ্ছি, তখন এক্স মানে এটা কি, এটা একটা নাম্বার, সে বুঝতে পারে, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে এটা একটা নাম্বার। আবার এখানে এক্স ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম এ এন্ড ডাব্লিউ এ, আনোয়ার, তার মানে সে বুঝতে পারে এটা একটা স্ট্রিং নাম্বার। আবার এখানে হয়তো যদি আমরা কি থাকে 10.20, তাহলে হয়তো ফ্লোটিং নাম্বার, এইরকম অটোমেটিক্যালি সে ডিটেক্ট করতে পারে। তাকে এই এক্স এর আগে বলে দিতে হয় না যে এটা একটা স্ট্রিং নাম্বার, এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি দেখবো। যাই হোক, আমরা যে প্রসঙ্গ ছিলাম যে এটা ভেরিয়েবল, সেটা আমরা বুঝলাম। তো এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য প্রোগ্রামিং এ কিছু রুলস রেগুলেশন মেনটেন করে কাজ করতে হবে। তো আমরা প্রথমত করলাম কি, একটা এইচটিএমএল এর একটা ফাইল নিলাম। এইচটিএমএল এর একটা ফাইল নিলাম, এটা আপনারা নিতে পারেন, আমি এটা বিশ্বাস করি যে এটা আপনারা এতদিনে পারেন, যে একটা এইচটিএমএল এর ফাইল নিলাম। এখন এই এইচটিএমএল ফাইলের মধ্যে সাপোজ আমি একটা হেডিং ট্যাগ দিলাম, আমি লিখলাম জাভাস্ক্রিপ্ট ক্লাস, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ক্লাস, ঠিক আছে। তো এটাকে আমি কি করলাম, আমি যদি রান করতে চাই, করতে পারি কিনা একটু দেখি। আপনাদের ধৈর্য বাদ ভেঙে গেলে আমাকে বললেন, ঠিক আছে। এটা কি হলো, জাভাস্ক্রিপ্ট একটা ক্লাস, এটা 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 নতুন করে আমি কি বলবো, এটা তো আপনারা এক্সপার্ট মানুষ বোঝেন, একটা শুধু হেডিং ট্যাগ নিলাম। কিন্তু এটাকে যদি আমি কোনো একটা স্টাইল দিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এখানে সাপোজ যদি আমি ইন্টারনাল করি, তাহলে আমাকে স্টাইল ট্যাগ দিতে হবে, সিএসএস দিতে হবে। সাপোজ আমি ধরলাম হচ্ছে এইচ1 ধরলাম, এখানে আমি বলে দিলাম যে কালার রেড, তাই না? এখন যদি আমি রিলোড দেই, তাহলে কি পেয়ে গেল, রেড হয়ে গেল। তো আপনি বলবেন যে ভাই আমাদের কি শিখাচ্ছেন আপনি, এই যে 2 মিনিট নষ্ট করলেন মূল্যবান সময়, এটা তো আমরা বুড়ি হয়ে গেলাম। তো এটা পিছনে রিজন আছে, কেন বলতেছি, এটা একটা এইচটিএমএল এর ফাইল। তো সেই এইচটিএমএল এর ফাইলের মধ্যে যখন আপনি সিএসএস লিখতেছেন, তখন আপনাকে বলে দিতে হবে না কোনগুলা সিএসএস। তো সেই জন্য আমরা কি এখানে ইউজ করছি, স্টাইল ট্যাগটা ইউজ করছি না, কথা বলেন। জি ভাই, জি। কিন্তু সেই জিনিসটাই যদি আমরা এই স্টাইল ডট সিএসএস যেটা তৈরি করা আছে, সেখানে যদি আমরা লিখি, তো এখানে কিন্তু আর আপনাকে স্টাইল ট্যাগটা লিখতে হয় না। কেন লিখতে হয় না? কারণ আমরা স্টাইল ফাইলের মধ্যেই এটা স্টাইল ফাইলের মধ্যে আছে। অ্যাজ লাইক অ্যাজ আপনি যদি জাভাস্ক্রিপ্টের কাজ এই এইচটিএমএল এর মধ্যে করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। আবার যদি আপনি জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করেন, সাপোজ যে min.js, জেএস মানে জাভা স্ক্রিপ্ট, এন্টার দিলাম। দেখেন এটার ফাইলের পাশে একটা যে আইকন দেখা যাচ্ছে, এটাতে আমরা বুঝতে পারতেছি জাভাস্ক্রিপ্ট। আবার এখানে হ্যাশ দেওয়া আছে, এটা দেখে বুঝতে পারতেছি এটা সিএসএস। আবার এইচটিএমএল এর এই যে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা এইচটিএমএল ফাইল। তেমনি main.js এ এখানে যদি আমরা কোড করতে চাই জাভাস্ক্রিপ্টের কোড, তাহলে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লেখার প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? তো এই জন্য আমি এতগুলো ইতিহাস আপনার সময় নিলাম আর কি, কয়েক মিনিট। তো এই জায়গাতে আমরা জাভাস্ক্রিপ্ট যদি প্র্যাকটিস করি, এই জায়গাতে এইচটিএমএল কোডের ভিতর, তাহলে আমাকে স্ক্রিপ্ট ট্যাগটা দিতে হবে, কারণ আমরা এইচটিএমএল এর ভিতরে কাজ করতেছি। তো আমাকে বুঝাইতে হবে যে ভাই এর ভিতরে যা যা থাকে সেগুলা জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, ডান। এখন আমরা যেই কথাটা বলার জন্য এত কিছু কাহিনী, এত গল্প করতেছি, সেটা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করতে হয় জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য তিনটা মেজর রুলস আছে, যে তিনটা আপনাকে অবশ্যই 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 ফলো করতে হবে। উইদাউট আপনি যদি ফলো না করেন কাজ করবে না। সেটা কি? এক নাম্বার আপনার করতে হবে স্টার্ট, স্টার্ট var, var নামে একটা কিওয়ার্ড আছে, এটা এই কিওয়ার্ডটাতে আপনাকে শুরু করতে হবে। মানে var, আমি এর সব না লিখে কি লিখলাম, var, এই var, এই এটাকে বলে কিওয়ার্ড। কেন বলতেছি যে এই var এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা জিনিস।
জাভাস্ক্রিপ্ট একটা কিওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এবং সেটাকে কি বলতেছি কেন? কারণ জাভাস্ক্রিপ্ট একটা স্পেসিফিক একটা ওয়ার্ড যেটা জাভাস্ক্রিপ্ট তৈরি করছে। এটা এমন না আপনি VARS দিলেন তাহলে কাজ করবে। আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাকে সবার আগে কি করতে হবে? VAR এটা দিতে হবে। বোঝেন নাই? জি ভাইয়া। আচ্ছা, বুঝছেন। তাহলে আমরা একটা ভেরিয়েবল লিখি। তারপর প্রথমে দিতে হবে VAR, এটা আমাদেরকে দিতে হবে। দিলাম। আর দুইটা পয়েন্ট কি? বুঝি নাই। আর দুইটা পয়েন্ট হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা পয়েন্ট বলতেছি আমরা। মানে আপনি কি ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে আপনার? না না ভাইয়া, নোট করতেছি তো তাই। ও হ্যাঁ, আমি বলবো তো, দুইটা পয়েন্ট না বলে তো আর আমি সামনে যাচ্ছি না, বাট আমি একটু সময় নিয়ে নিয়ে বলতেছি। হ্যাঁ, আমি কি আরো আরো একটু হাই স্পিডে যাব নাকি? মানে স্পিড বাড়াবো ওই যে ভাইয়া একটা একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। আমরা যেমন সিএসএস 3 ভাবে ব্যবহার করতে পারি, লাইক ইন্টারনাল, এক্সটার্নাল, এরকম। আর এই জাভাস্ক্রিপ্ট কত ভাবে ব্যবহার করা যায়? জাভাস্ক্রিপ্টটা আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এখানে ইনলাইন জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, ইনলাইনও যায়, যেমন আপনি সরি ইনলাইনও যাবে, আপনি যে অ্যালার্ট ইউজ করতে পারবেন, কিন্তু ওগুলো আসলে ওটা না, ওটা মেথড বলে ওগুলো। আপনি ইউজ আমার একটা প্রশ্ন ছিল বলেন বলেন। যে আমরা যদি সিএসএস এ যদি কোনো ক্লাস অথবা আইডি ব্যবহার করি তাহলে আমরা এক্সটার্নাল করতে গেলে ডট অথবা হ্যাশ দিয়ে শুরু করি। এই জাভাস্ক্রিপ্ট যদি আমরা অন্য জাভাস্ক্রিপ্টের অন্য পেজে করতে চাই তাহলে কিছু দিয়ে শুরু করতে হবে? না 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 না, ওইরকম কিছু নাই। আপনি একটু ধৈর্য ধরেন, আমরা অত দূর পর্যন্ত যাই না, আমরা একটু একটা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। এই ঠিক আছে। আমরা অত দূর বুঝাই নাই। হ্যাঁ, ওগুলো তো আমরা করেই যাব, ওগুলো তো আমরা কাজ করতে হবে না। আমরা তো কেবল কোথায়, আমরা কেবল হচ্ছে জন্মগ্রহণ করার প্রসেসিং এ চলতেছি। আমরা এখনো জন্মগ্রহণ করিই নাই, পেটের ভিতরে আছি। আমাদের পেটের ভিতর থেকে আমরা লাফালাফি করতেছি। ওই যে পেটের ভিতর থাকা অবস্থা মায়েদেরকে পেট লাথি মারে না বাচ্চারা, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। আপনারা মাঝে মধ্যে দুই একজন কি করতেছেন, এরকম লাথি মারতেছেন, তো আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে, কষ্ট হয় না মায়ের? তেমনি আমার কষ্ট হচ্ছে। আপনারা অত দূর যায়েন না, একটু শান্ত থাকেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তো আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথমে VAR এই কথা লিখতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনাকে ভেরিয়েবল একটা নাম দিতে হবে। সেই নামটা আপনাকে কিভাবে দিতে পারেন? নামটা আপনি স্মল এ থেকে স্মল জেড, এখনো যে কোনো ওয়ার্ড মানে আপনি লেটার ইউজ করতে পারেন। আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। আবার আপনি 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটা ইউজ করতে পারেন। বোঝেন নাই? ভাই এটা কি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ? ভাইয়া কোনটা? এটা না, এটা কেস সেনসিটিভ না, এটা কেস সেনসিটিভ না। তো ব্যাপারটা হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে x। এখানে আর একটা কয়টা হলো? দুইটা হলো। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড আপনি ইউজ করতে পারেন, ছোট হাতে স্মল এ থেকে ছোট হাতে জেড পর্যন্ত আপনি যে কোনো ইউজ করতে পারেন, 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারেন। আর একটা জিনিস আপনাকে ফলো করতে হবে, যে ভেরিয়েবলের নাম মনে করে দিলাম x y z, এটা ভেরিয়েবলের নাম, কিন্তু কখনোই আপনি ভেরিয়েবলের নামের আগে 1 2 3 বা এরকম নাম্বার ইউজ করতে পারবেন না। বোঝেন নাই? নাম্বার আপনি প্রথমে ইউজ করতে পারবেন না, আপনি দিলেন এই মাঝখানে দেন, সমস্যা নাই, ঠিক আছে, তারপরে শেষে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে ভেরিয়েবলের নামের আগে আপনি কোনো নাম্বার ইউজ করতে পারবেন না। তিনটা কি বোঝা গেছে? তিনটা রুলস, এই তিনটা আপনাকে ফলো করতেই হবে। সো আমরা প্রথমত ভেরিয়েবল ধরলাম, মনে করেন যে ভেরিয়েবলের নামটা হচ্ছে x ইকুয়াল টু সাপোজ হচ্ছে 10। এটাই হচ্ছে আপনার ভেরিয়েবলের ডিক্লেয়ার করা হয়ে গেছে। আমি আরো একটা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি var var, সাপোজ দিলাম হচ্ছে y ইকুয়াল টু নাম দিলাম ANW এর আনোয়ার। বোঝা গেছে? এই হচ্ছে তিনটা রুলস ফলো করতে হবে ভেরিয়েবল নামের জন্য, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। এটাতে গুরুত্ব কেন দিচ্ছি? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলটা প্রথম কনসেপ্ট, শেখার আগে ভেরিয়েবল শিখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনি ভেরিয়েবল ছাড়া এক পা নড়তে পারবেন না, ঠিক আছে? যাই হোক, তো এটা তো তিনটা মেজর রুলস ছিল। এখন হচ্ছে তিনটা স্ট্যান্ডার্ড রুল আছে। আবার তিনটা স্ট্যান্ডার্ড মানে আপনি তো কোড করতেছেন, তাই না? তো কোডটাকে আপনি স্ট্যান্ডার্ড করতে পারবেন কিভাবে? সেই
ভেরিয়েবলটা তো আপনি লিখতেছেন সমস্যা নাই, কিন্তু ভেরিয়েবলটাকে স্মার্টলি লেখা যায় কিভাবে সেটার আবার কিছু ফরম্যাট আছে। যেমন আমি লিখলাম হচ্ছে, মনে করেন যে ভি এ আর ভার, আমি লিখলাম হচ্ছে, মনে করেন কি লিখবো, ফুল নেম, ফুল এন এম, ফুল নেম ইকুয়াল টু দিলাম হচ্ছে এ এন ডাব্লিউ আনোয়ার এইচ ও ডাবল এস এন হোসাইন, এটা শেষ করে দিলাম। এখন এই যে ভেরিয়েবলের নামটা দেওয়া আছে, দেখেন কি লেখা আছে, ফুল নেম। এটা আসলে রিডেবল না, এটা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলে এটাকে রিডেবল না, মানে পড়তে ভালো মতো বোঝা যাচ্ছে না। আপনি এই যে ফুল নেম লেখা আছে এটাকে আপনি অন্যভাবেও কল্পনা করতে পারেন, যে ফুল নেম বা অন্য কিছু আপনি চিন্তা করতে পারেন, কিন্তু ব্যাপারটা তো এইরকম হতো যে ফুল ক্যাপিটাল এন, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হলো। এবং চাইলে আপনি কি করতে পারেন, এটা স্মলি দেন, আপনি এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, ফুল নেম। আমি বাট জাভাস্ক্রিপ্টে কোনটা স্মার্ট সেটা হচ্ছে এইরকম, এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস, এটাকে বলা হয় ক্যামেল কেস। এই ক্যামেল কেসটা জাভাস্ক্রিপ্টে কেন ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন এখানে লেখা আছে গেট এলিমেন্ট বাই আইডি, এই যে জিনিসটা লেখা আছে দেখেন তো এখানে কি ইউজ করা হয়েছে, গেট, তার মানে এটা একটা জিনিস, এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে নতুন আরেকটা জিনিস, এই জন্য ইটা দিলাম ক্যাপিটাল, এবং বাই, বাইটা হচ্ছে আরেকটা জিনিস এই জন্য বিটা হচ্ছে ক্যাপিটাল, আই, আইডি, আইডি হচ্ছে আইটা ক্যাপিটাল। তো এটা দ্বারা আমরা বুঝতে পারি যে জাভাস্ক্রিপ্ট এটা আসলে পছন্দ করে, জাভাস্ক্রিপ্ট পছন্দ করে, এমন না যে আপনি এটা না লিখলে কোনো সমস্যা। তো আমরা জানি যে ভেরিয়েবল তিনটা রুলস ফলো করবে, ওই তিনটা রুলস ফলো করলেই আপনার ভেরিয়েবল হয়ে যাবে। কিন্তু যদি আপনি স্মার্টলি চিন্তা করেন, মনে করেন, তাহলে সেটা চিন্তা করবেন আপনাকে ক্যামেল কেস ইউজ করতে হবে। সাপোজ ফুল নেম, আপনি আরো কিছু ভাবে চিন্তা করেন, সাপোজ হচ্ছে মনে করেন যে ফুল, এখানে অ্যাড্রেস দিবেন, বা ফুল এন এম, ফুল নেম, কিন্তু আপনি আরো কিছু একটা ইউজ করতে চান, সাপোজ দিলেন অ্যাড্রেস, সাপোজ এ দিলেন হচ্ছে ক্যাপিটাল এ ডাবল ডি আর ই ডাবল ডি আর ই ডাবল এস, এইরকম ভাবে দিতে পারেন। একটার পরে যদি ওয়ার্ড অ্যাড করেন তাহলে ওটাকে প্রথম ওয়ার্ডটা ক্যামেল কেস করে দেবে, এটা একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি। বোঝেন নাই? ভাই একবারে ফার্স্টের লেটারটা কি ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না? না, প্রথমটা আপনি স্মল দিবেন, এটা রিডেবল হবে না। দেওয়া যাবে, সমস্যা নেই, আমরা এই যে দেওয়া এই কথাটা বলা যাবে না। আমরা কিন্তু বলছিলাম যে কোন তিনটা জিনিস আপনাকে ইউজ করতেই হবে ভেরিয়েবল হিসাবে কল্পনা করার জন্য, চিন্তা করার জন্য, কাজ করার জন্য। কিন্তু আমি কিন্তু এখন যেগুলো বলতেছি, তা আপনি বললেন ফুল, এটা হলো এফ, ক্যাপিটাল দেওয়া যাবে কিনা, কিন্তু এই কোশ্চেনটা আপনি কেন করলেন, তার মানে প্রথমটা আপনি বোঝেন নাই। দেওয়া যাবে না মানে কি, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। দেওয়া যাবে নাকি, ওয়ান দেওয়া যাবে না, সেটা আমি আগের বার বলে দিলাম যে তিনটা জিনিস করা যাবে না ভেরিয়েবল অধিকার সময়, ওই তিনটা বাদ দিয়ে আপনি সবকিছু করতে পারেন, ঠিক আছে, করা যাবে। বাট স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে এইভাবে, যে প্রথম ওয়ার্ডটা আপনি ছোট হাতে দিবেন, পরের ওয়ার্ডগুলার প্রথম লেটারটা বড় হাতে করে দিবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বুঝছেন নি? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে ভেরিয়েবলে, এই ভেরিয়েবলের নামটা, এই নামটাতে আপনি জাভাস্ক্রিপ্টের কিছু স্পেশাল কি কি আছে, যেমন ভি এ আর, ভার, এটা একটা ভেরিয়েবল দিতে হয়। তো আপনি যদি ভেরিয়েবলের নামটাও ভি এ আর দেন তাহলে কাজ করবে না, কারণ এই ভারটা কার জিনিস, এটা ভেরিয়েবল। এটা জাভাস্ক্রিপ্টের জিনিস না। এটা জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ। ফর এক্সাম্পল আপনি ভেরিয়েবলের নাম দিলেন হচ্ছে ইফ, সেটা করা যাবে। জেনে হয়ে যায়। আপনি মনে করেন যে দিলেন হচ্ছে ফর, মানে ভেরিয়েবলের নাম, আপনার মনে হলো যে আমি ভেরিয়েবলের নাম ফর দেব, এটা করা যাবে না। কেন করা যাবে না? কন্ডিশন। যেটা হচ্ছে না, কন্ডিশন কন্ডিশন না, যেগুলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিজস্ব সম্পত্তি, সেই জিনিসগুলোকে আপনি ভেরিয়েবলের নাম হিসেবে কল্পনা করতে পারবেন না। কারণ জাভাস্ক্রিপ্টের যেসব নিজস্ব সম্পত্তি, সেখানে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো তৈরি করা হয়েছে, ব্যাপারটা বোঝেন নাই। আর ভেরিয়েবলের নামগুলো তো আপনি দিবেন, এগুলো আপনার উদ্দেশ্য। সো এই জায়গাতে আপনি আপনার মতো করে নাম দেন, কোনো সমস্যা নাই, বাট ওদের নিজস্ব কিওয়ার্ড গুলো এখানে ইউজ করা যাবে না। বুঝছেন?
জি বুঝছি ভাই। এখন আপনি চাইলেন দেখেন ভেরিয়েবল নাম দিবেন হচ্ছে এরকম যে আই, তারপরে দিলেন হচ্ছে এ এম, তারপর কি দিলেন বা এরকম দিলেন আই এ এন ডবল আনোয়ার, এরকম দিলেন, আইটা দিলেন ক্যাপিটাল ক্যাপিটাল আনোয়ার। তো এটা কি ভেরিয়েবল নাম হয় না? এটা এটা কি ভুল হয়েছে? এটা কি ভুল? না জি না ভাই, ভাই, এটা ঠিক আছে। ঠিক আছে, জি না ভাইয়া। কিন্তু এটা স্ট্যান্ডার্ড পদ্ধতি না লেখার জন্য। ঠিক ভুল কিন্তু না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড পদ্ধতি না। ফর এক্সাম্পল আপনি এভাবে লিখলেন যে ক্যাপিটাল দেন সব এ এন ডাব্লিউ এর আনোয়ার, এটা কি ভুল? জি না না। ভাই, এটা ঠিক বা আছে। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না না। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এর বেশি কিছু না, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপারটা সেটা না। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই ভেরিয়েবল বা ডিক্লেয়ার করা শিখলাম। এখন আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম ওই যখন ডেফিনেশন শেখার জন্য, তখন আমরা বলছিলাম যে জাভা স্ক্রিপ্ট হচ্ছে আনটাইপেড, মানে আমাদেরকে বলে দিতে হয় না যে এই ভেরিয়েবলের ডাটা টাইপটা কি নিবে বা কি নিবে না, ঠিক আছে? বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু বলে দিতে হয়। আপনি যদি জাভা নিয়ে কাজ করেন তখন দেখবেন যেখানে বলে দিতে হচ্ছে, যেখানে স্ট্রিং স্ট্রিং বলে দিতে হয়, তারপর এখানে আপনি স্ট্রিং, এখানে ভেরিয়েবল নাম দিতে হয়, তারপর এখানে ভ্যালু দিতে হয়। ব্যাপারটা এইরকম। তো আমরা একটা কাজ করি, কোনো কিছু প্রিন্ট করার জন্য জাভা স্ক্রিপ্টে আসলে কয়টা পদ্ধতি আছে? আমরা তো যা কিছুই করি না কেন, var নেম ইকুয়াল টু, তারপর হচ্ছে এ এন ডাবল আনোয়ার এইচ ও ডাবল এস এন হোসেন, আমার নামে লিখলাম, বুঝছেন? আপনাদের নাম মনে নেই আর কি। তো লিখলাম আনোয়ার হোসেন, বা যা কিছুই লিখি না কেন, এটা লিখে লাভ আছে? আমি যদি আউটপুট দেখি কিছু পাবো? এটা না ভাই, পাবো না। তো এই জিনিসটাকে আমরা যদি দেখতে চাই ব্রাউজারে যদি দেখতে চাই, তাহলে তো আমাকে কোনো কিছু মাধ্যমে দেখাইতে হবে, নাকি এমনি এমনি দেখা যাবে? জি না ভাই, দেখা যাবে না। তো জাভা স্ক্রিপ্টে কোনো কিছু ডিসপ্লে করার জন্য তিনটা জিনিস আছে। কয়টা জিনিস বলেন তো? তিনটা ভাই। তিনটা জিনিস আছে। এক নাম্বার ALERT, অ্যালার্ট। অ্যালার্টের মাধ্যমে আমি কি করতে পারি? অ্যালার্ট একটা মেথড, সেই মেথডের ভিতরে কি করলাম, এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যালার্ট কি এটা বলেন তো? কথা বলেন না কেন? একটা অ্যালার্ট শো করবে, অ্যালার্ট কি একটা? এটা একটা মেথড, একটা মেথড, একটা ফাংশন, যেটা কি করবে, এই ভেরিয়েবলটার মধ্যে ফাংশন। ভাই প্রিন্ট মেথড করবে। তো ভাই মেথড তো ক্লাসের ভেতর হয়, এটা কি মেথড বলা যাবে? আমরা ভাই অত বিস্তারিত এখন বলেন না, এখন সমস্যা নাই, ওটা নিয়ে তো আমরা যখন ক্লাস আরো গভীরে যাবো তখন হয়তো ওগুলো বলবো। ক্লাস তো এখন আপনি যেই প্রসঙ্গে ক্লাস আনছেন, ক্লাসে এই কোশ্চেন করতে, এই অ্যান্সার দিতে গেলে তো আমার একদম লাগবে না। ধরে নেন, ঠিক আছে, ক্লাস বা মেথড ধরে নেন। দেখেন এখানে অ্যালার্ট শো করতেছে, এই আনোয়ার হোসেন যে লেখা আছে সেটা কিন্তু ডিসপ্লে করতেছে, এই আনোয়ার হোসেন যে লেখা আছে সেটা ডিসপ্লে করতেছে। তার মানে এই একটা পদ্ধতিতে আমরা কি করতে পারলাম, কোনো কিছু ডিসপ্লে করতে পারলাম। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বোঝেন নাই না? তাহলে একটা জিনিস গেল। আরেকটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে আপনি যদি এখানে ANW আনোয়ার দেন, তখন দেখেন কি হবে, কি দিলাম, ডকুমেন্ট ডট রাইট, সরি আনোয়ার দিলে হবে। এখানে আমরা কোনটা প্রিন্ট করব? আনোয়ার হোসাইন। এটার মধ্যে Name. ভেরিয়েবলের নামটা কি? নেম। নেম। তাহলে নেমটা দিতে হবে এই জায়গাতে, ঠিক আছে? আনোয়ার হোসেন আসছে? নেম। জি ভাইয়া। তাহলে কয়টা পদ্ধতি গেল? দুইটা। দুইটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দুইটা CONSOL, কনসোল ডট লগ। কনসোল ডট লগ এর মধ্যে যদি আপনি দেন হচ্ছে ANW, সরি আমার নামই আসতেছে, বুঝলাম না, নেম যদি দেন, তখন একটু হতাশ হবেন, কারণ এখানে কিছু শো করতেছে না। এই কনসোল ডট লগ দিলে আপনাকে ইনস্পেক্ট করতে হবে।
ইনস্পেক্ট কইরা একটু কনসোলে দেখতে হবে। কনসোল ডট লগ যখন দিচ্ছেন এটা কনসোলেই দেখতে হবে। সেই কনসোলটা আছে কোথায়? কনসোলটা আছে, আপনি ইনস্পেক্ট করলে দেখবেন এখানে একটা কনসোল নামে একটা অপশন পাবে, সেই কনসোলের মধ্যে আনোয়ার হোসাইন লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো আপনি এখন বললেন যে এটা দিয়ে আসলে লাভটা কি? কনসোল ডট লগ দিয়ে যদি ডিসপ্লেতেই প্রিন্ট না হয় তাহলে এই ফাংশনটা তারা কি বোকা নাকি? কেন তৈরি করছে তারা? হ্যাঁ, তৈরি করছে আপনি ডেভেলপার, আপনাকে দেখার জন্য, বিভিন্ন ডিবাগিং করার জন্য, বিভিন্ন ফাংশনালিটি এখান থেকে আপনি চেক করতে পারবেন, এই জন্য দিছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যদি আপনি কোনো কিছু ভুল করেন, সাপোজ এখানে ভেরিয়েবলের নাম, সেই ভেরিয়েবলের নামের আগে কি দিচ্ছেন আপনি বলেন তো? 1 দিচ্ছেন না? এটা কি ইরোড দিচ্ছে না? এটা কি ঠিক ভুল?